কেনেথ ডগলাস স্টুয়ার্ট অ্যান্ডারসন, যাকে আমরা সকলেই কেনেথ অ্যান্ডারসন নামেই বেশি চিনি। তিনি ছিলেন একজন প্রখ্যাত ব্রিটিশ শিকারী ও লেখক। তিনি দক্ষিণ ভারতের বিভিন্ন বনে দীর্ঘকাল ধরে বহু মানুষকে বাঘ ও চিতা শিকার করে ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছেন। তিনি 8 মার্চ 1910 সালে ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদের বোলারামে একটি স্কটিশ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ডগলাস স্টুয়ার্ট অ্যান্ডারসন পুনা বোম্বে প্রেসিডেন্সিতে এফসিএমের সুপারিনটেনডেন্ট হিসেবে ছিলেন এবং ক্যাপ্টেনের সম্মানসূচক পদে থাকা সামরিক কর্মীদের বেতন দেওয়ার কাজ করতেন তিনি। তার মা লুসিয়ানে টেলর ছিলেন জন টেলরের নাতনি। তার পরিষেবায় সন্তুষ্ট হয়ে স্যার মার্ক কুবন বেঙ্গালুরুতে তাকে জমি উপহার দিয়েছিলেন। কেনেথ শিকারী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল তার বাবা ডগলাস স্টুয়ার্ট অ্যান্ডারসনের। ডগলাস পেশাদার শিকারী ছিলেন না, তবে তার একটি রাইফেল ছিল যেটি দিয়ে তিনি প্রায় সময়ই ওয়াটারফাউল শিকার করতেন। ডগলাসের যদিও বা মানুষকে বাঘ বা চিতা শিকারের অভিজ্ঞতা ছিল না, কিন্তু বাবা ডগলাসই পরবর্তী সময়ে কেনেথ অ্যান্ডারসনের শিকারী হয়ে ওঠার পেছনে প্রধান অনুপ্রেরণা যোগান। অ্যান্ডারসন বিশপ কটন বয়েজ স্কুলে এবং সেন্ট জোসেফ স্কুল ব্যাঙ্গালোরেও পড়াশোনা করেছিলেন। তাকে স্কটল্যান্ডের এডিনবার্গে আইন অধ্যয়নের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে ভারতে ফিরে আসেন এবং পরবর্তীতে তিনি পোস্ট এবং টেলিগ্রাফ বিভাগে 15 বছর কাজ করেছিলেন এবং পরে ব্যাঙ্গালোরেতে ব্রিটিশ এয়ারক্রাফট ফ্যাক্টরিতে ম্যানেজার পদে তিনি কাজ করেছিলেন। পাশাপাশি তিনি নিজ জমিতে চাষাবাদও করতেন। কর্ণপাট, হায়দ্রাবাদ এবং তামিলনাড়ু জুড়ে প্রায় 200 একর জমির মালিক ছিলেন কেনেথ অ্যান্ডারসন। 1972 সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হন এবং 1974 সালের 30শে আগস্ট প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এই সময় তার বয়স হয়েছিল 64 বছর। কেনেথ অ্যান্ডারসন শিকারী হবার পাশাপাশি একজন লেখকও ছিলেন। দীর্ঘকাল শিকারের অভিজ্ঞতার আলোকে তিনি অ্যাডভেঞ্চার বিষয়ক বহু গ্রন্থ লিখেছিলেন। তার কিছু বিখ্যাত বইয়ের নাম দেওয়া হলো 9 ম্যান ইটার্স অ্যান্ড 1 রুক 1954 সালে, ম্যান ইটার্স অ্যান্ড জঙ্গল কিলার 1957 সালে, দ্য ব্ল্যাক প্যান্থার অফ শিবানীপল্লী অ্যান্ড আদার অ্যাডভেঞ্চার অফ দ্য ইন্ডিয়ান জঙ্গল 1959 সালে, দ্য কল অফ দ্য ম্যান ইটার 1961 সালে, এটি জঙ্গল 1964 সালে, দ্য টাইগার রোডস 1967 সালে, ভারতীয় জঙ্গলের গল্প 1970 সালে, জঙ্গল অনেক আগে 1976 সালে প্রকাশিত হয়। আপনি যদি অন্ধ্রপ্রদেশের গুনগাটাল জাংশন স্টেশন থেকে মিটার গেজ রেলে দক্ষিণ পূর্ব দিকে যাত্রা করেন, নান্দিয়াল শহর অতিক্রম করে একটু এগোলেই পৌঁছে যাবেন অসাধারণ সুন্দর বিস্তৃত এক পাহাড়ের রাজ্যে। দুপাশে গহীন অরণ্য ও পাহাড়ের বুক চেড়ে নেমে এসেছে একটার পর একটা পাহাড়ি ঝর্ণা। অরণ্য স্টেশন বাসাবাপুরম ও চিলামে বেশ কিছুটা সময় অপেক্ষা করে ঘড়ঘড় শব্দ করে ট্রেনটা একে একে অতিক্রম করবে দুটি অন্ধকার সুড়ঙ্গ, যার একটি ছোট হলেও অন্যটি কিন্তু বেশ বড়। তারপরই সবুজ একটা উপত্যকায় পৌঁছে যাবেন আপনি। উপত্যকার বুক ভেদ করে ঝকঝকে ছবির মতো পথটা ধরে ট্রেনটা যখন এগুবে, অনেক নিচের বৃক্ষ শীর্ষগুলো আপনাকে স্বাগত জানাবে। আরও কয়েক মাইল এগুবার পর রেল লাইনের ডান পাশে বিশাল এক পাথরের পানির ট্যাঙ্কের দেখা পাবেন। সেটা থেকে সারাক্ষণ উপচে পড়ছে পানি। এর পরপরই একটা আউটার রেল সিগন্যাল দিগু ভামুটা রেলওয়ে স্টেশনের আগমনী বার্তা ঘোষণা করছে। দিগু ভামুটা স্টেশন থেকে পাহাড় ও অরণ্য বিদায় নিয়েছে। শুরু হয়েছে সমতল চাষের জমি। চিলাম ও দিগু ভামুটার মধ্যবর্তী এই বিস্তৃত অরণ্যের উপর সবসময় বিখ্যাত শিকারী কেনেথ অ্যান্ডারসনের একটা বিশেষ দুর্বলতা ছিল। তবে তার এই দুর্বলতা এখানকার অরণ্যে মাংসাশী ও তৃণভোজী প্রাণীর প্রাচুর্যের জন্য নয়, বরং এখানকার সীমাহীন শান্ত পরিবেশ ও নির্জনতার জন্য। পাশাপাশি ইস্টার্ন ঘাটের অন্তর্গত এই জঙ্গলে বসবাসরত
চেঞ্চু আদিবাসীদের বন্ধুভাবাপন্ন স্বভাব এবং আচরণও তাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে। তাছাড়া এখানকার অরণ্যের প্রকৃতি আরও দক্ষিণের অরণ্যগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়ায় এবং হাতি ও বাইসনের বসবাস না থাকায় বাইসন গোত্রের বিশালদেহী প্রাণী নীলগাইদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যায়। কাজেই একদিন বেডরোল ক্যাম্প করার উপযোগী অন্যান্য জিনিসপত্র ও তার বিশ্বস্ত রাইফেলটা সাথে নিয়ে অ্যান্ডারসন দিগুভামুটাগামী ট্রেনে চেপে বসলেন। বরাবরের মতোই লম্বা সুড়ঙ্গের ভেতর দিয়ে তারপর ব্রিজের উপর দিয়ে যাবার সময় বাচ্চাদের মতো উচ্ছেদিত হয়ে পড়লেন তিনি। একে একে উপচে পড়া পানির ট্যাঙ্ক ও আউটার সিগন্যালকে পাশ কাটিয়ে ট্রেনটা দিগুভামুটা পৌঁছতেই নিজের মাল সামান সাথে নিয়েই স্টেশনে নেমে পড়লেন অ্যান্ডারসন। এখন থেকে ফরেস্ট বাংলোটা আনুমানিক 8 মাইল দূরে। বাংলোটার দক্ষিণ অংশে সেগুন বাগান, পূর্বে ও উত্তরে ঘন জঙ্গল, পশ্চিমে রেল স্টেশনের দিকে চলে যাওয়া রাস্তাটা। আউটার সিগন্যাল ও পানির ট্যাঙ্কটাও বাংলো থেকে প্রায় 8 ফার্লং দূরে। বাংলোর কেয়ারটেকার ও অ্যান্ডারসনের পুরনো বন্ধু আলিম খান এগিয়ে এসে হাসি মুখে তাকে অভ্যর্থনা জানালো। 2 কামরার বাংলোর অপেক্ষাকৃত ভালো কামরাটা তাকে দেয়া হয়েছে দেখে অ্যান্ডারসন খুশি হয়ে উঠলেন। রাস্তা ও রেল স্টেশনের দিকে মুখ করা কামরাটার সাথে বাথরুমে গোসল করার ব্যবস্থাও আছে। সেটা এই মুহূর্তে তার সবথেকে বেশি প্রয়োজন। চমৎকার একটা গোসল সেরে কাপড় বদলে তিনি বারান্দার আর্ম চেয়ারটাতে গা এলিয়ে দিলেন। তারপর আস্তে ধীরে পাইপটা ধরিয়ে মগের পর মগ চা শেষ করতে লাগলেন। একটু পরেই মাটিতে জুতোর খটখট শব্দ তুলে অ্যান্ডারসনের আর্ম চেয়ারটার পাশে এসে দাঁড়ালো আলিম এবং তার পরিবারের বিভিন্ন সমস্যার কথা বলতে আরম্ভ করলো। তার একমাত্র বোনের ফরেস্ট গার্ড স্বামী যক্ষায় আক্রান্ত হয়ে হঠাৎ করেই মারা যায়। 2 সন্তান সহ আলিমের কাছে এসে আশ্রয় নিয়েছে। এদিকে আলিম নিজেই 2 বিয়ে করেছে। প্রথম স্ত্রীর ঘরে 3 সন্তান ও দ্বিতীয় স্ত্রীর ঘরে 2 সন্তান। 4 জন প্রাপ্তবয়স্ক মানুষ ও 60টা ছেলে মেয়ের খাওয়ার সমস্ত খরচ তাকে একাই চালাতে হচ্ছে। অ্যান্ডারসন কি আলিমের জন্য কিছু করতে পারেন? তারপর সে নিচু গলায় তাকে জানালো 2 সন্তানের মা হওয়ার পরেও তার বোন এখনো রীতিমতো তম্ভী তরুণী। সে দেখতে ভালো আর তার ফিগারও যথেষ্ট আকর্ষণীয়। এমনকি তার ব্যবহারও চমৎকার। একজন আকর্ষণীয় গ্রহণযোগ্য স্ত্রী হবার জন্য সে সমস্ত গুণাবলীর প্রয়োজন সবই তার মধ্যে বিদ্যমান। আলিম যে তার বোনের সম্ভাব্য পাত্র হিসেবে তাকেই কল্পনা করতে শুরু করেছে এটা বুঝতে অ্যান্ডারসনের বিন্দুমাত্র কষ্ট হলো না। এই বিপদ থেকে নিজেকে বাঁচাবার জন্য তিনি তাকে কথা দিতে বাধ্য হলেন। ব্যাঙ্গালোরে ফিরে গিয়ে তিনি তার বোনের জন্য সুপাত্রের খোঁজ করবেন। তারপর তিনি দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করে জানতে চাইলেন সম্প্রতি এ এলাকায় কি কোনো বাঘ কিংবা চিতাবাঘ দেখা গেছে কিনা। আলিম অ্যান্ডারসনকে একটা গোপন তথ্য দিল। 10 দশেক আগে কয়েকজন সহকারী কর্মকর্তা জিপে করে সার্চলাইটের সাহায্যে রেস্ট হাউস থেকে প্রায় 100 গজ দূরে বন বিভাগের ফায়ার লাইনে গুলি করে একটা বাঘ শিকার করে। ফায়ার লাইনটা পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত। বাংলো থেকে উত্তর পশ্চিম দিকে 1 ফার্লং দূরে একটি রাস্তা থেকে শুরু হয়ে এটি পূর্ব দিকে 2 মাইল দূরের একটা রাস্তার সাথে মিশেছে। একটা চিতাবাঘের কথাও অ্যান্ডারসনকে জানালো আলিম। চিতাবাঘটা ইতিমধ্যে সমস্যার কারণ হয়ে উঠেছে। বাংলোর চারপাশে প্রতিদিন সকালে এটার পায়ের ছাপ পাওয়া যায়। 3 সপ্তাহ আগে বাংলার পিছনের বারান্দায় ঘুমিয়ে থাকা আলিমের পোষা কুকুরটিকে তুলে নিয়ে গেছে সেটি। তারপর সে জানালো তার বোন সাথে করে একটি কুকুর নিয়ে এসেছে এবং তার কয়েকদিন আগে ধরে আলিমের বোনের থাকার ব্যবস্থা করা হয়েছে। তার দরজার সামনে চিতাবাঘটা এই কুকুরটাকেও আক্রমণ করে বসে। তবে গ্রামের সাধারণ নেড়ি কুকুরের তুলনায়
বেশ বড় ও সাহসী এই কুকুরটা এমন ভয়ঙ্করভাবে চিতাবাঘটার মুখোমুখি হয় যে ওটা ভয় পেয়ে পালিয়ে যায়। উজ্জ্বল চাঁদের আলোয় আলিম ও তার বোন পুরো ঘটনাটাই দেখতে পায়। তবে ঘটনাটা আলিমকে আশ্বস্ত করতে পারেনি। তার ধারণা যথেষ্ট সাহস সঞ্চয় করতে পারলে চিতাবাঘটা আবার ফিরে আসবে এবং কুকুরটাকে নিয়ে যাবে। আলিমের দুশ্চিন্তা নিজের ও তার বোনের 7টা ছেলে মেয়েকে নিয়ে, যাদের মধ্যে 2টো বাচ্চা কেবল হামাগুড়ি দিতে শিখেছে। চিতাবাঘটা যদি অতিরিক্ত সাহসী কিংবা ক্ষুধার্ত হয়ে ওঠে, তবে এটা হয়তো কোনো একটা বাচ্চাকে ধরে নিয়ে যেতে পারে। একটু পরেই একটা সাইকেলে চেপে ফরেস্ট রেঞ্জ অফিসারের আগমন ঘটল। তিনি আলিমকে জানাতে এসেছেন ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার দিগু ভামুটা অতিক্রম করার পথে আগামী রাতটা এখানেই কাটাবেন। তারপর তিনি অ্যান্ডারসনকে জিজ্ঞেস করলেন বাংলোয় থাকার জন্য কি তার কি কোনো লিখিত অনুমতি আছে কিনা। অ্যান্ডারসন যখন জানালেন তার এ ধরনের কোনো অনুমতি নেই, তখন রীতিমতো হতভম্ব হয়ে পড়লেন রেঞ্জ অফিসার। অ্যান্ডারসন ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তিনি বিনা অনুমতিতে একটি সরকারি বাংলোতে অবস্থান করেছেন। অ্যান্ডারসনকে কঠোর ভাষায় তিরস্কার করে তিনি জানালেন তাকে এখন এই বাংলোটা ছেড়ে যেতে হবে। আবার সেই একই সমস্যা। ভারতের বিভিন্ন জঙ্গলের ফরেস্ট বাংলোগুলোতে অসংখ্যবার তাকে যে সমস্যার মুখোমুখি হতে হয়েছে, আর এ কারণেই কর্তৃপক্ষের ঝামেলা এড়িয়ে শান্তিতে ক্যাম্প করার জন্য তিনি ভারতের বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য জমি কিনে রেখেছেন। এই মুহূর্তে হঠাৎ করে বাংলো ছাড়তে হলে তাকে বেশ সমস্যায় পড়তে হবে। চিন্তা করে অ্যান্ডারসন রেঞ্জ অফিসার সম্পর্কে অযাচিতভাবে নানান রকম প্রশংসাসূচক কথা শোনালেন। নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। রেঞ্জ অফিসার বেচারা কিছুক্ষণের মধ্যে পুরোপুরি গলে গেলেন। এক পর্যায়ে স্বীকার করলেন যে সমস্ত সিনিয়র অফিসার ট্যুরে আসেন, তারা আসলেই খুব বিরক্তিকর। সত্যিকার হতে এসব অফিসাররা নিজেদের কোনো কাজই করেন না, তাকে এবং তার সহকারীকেই সমস্ত কাজ করতে হয়। আর আগামীকাল ডিভিশনাল ফরেস্ট অফিসারের দিগুভামুটা আসবার একমাত্র উদ্দেশ্য বাট্টা অফিসাররা বিশেষ ধরনের যে ভ্রমণ ভাতা পান তা সংগ্রহ। তারপর তিনি তাকে জানালেন আজ রাতটা অ্যান্ডারসন অবশ্যই সেখানে কাটাতে পারেন, তবে তাকে কথা দিতে হবে যে কাল দুপুরের আগে তাকে বাংলোটা ছেড়ে দিতে হবে, কারণ ওই বজ্জাত ডিএফও অনুমতি ছাড়া তাকে বাংলোতে থাকতে দেখলে সমস্যা সৃষ্টি করতে পারে। কাল দুপুরের আগে চলে যাবেন। রেঞ্জ অফিসারকে এই বলে আশ্বস্ত করে অ্যান্ডারসন গ্রামের কোথাও থাকার মতো একটা কামরা পাওয়া যাবে কিনা জানতে চাইলেন, কিন্তু রেঞ্জ অফিসার এমন কোনো জায়গার হদিশ দিতে পারলেন না। আলাপচারিতার এক পর্যায়ে এসে অ্যান্ডারসন তাকে জানালেন বিভিন্ন জায়গায় একই সমস্যার মুখোমুখি হওয়ায় তিনি ভারতের বহু জঙ্গলে রাত কাটানোর জন্য ছোট ছোট জায়গা কিনতে আরম্ভ করেছেন এবং এই মুহূর্তে তার এমন 20টার বেশি ক্যাম্প সাইট আছে। এই প্লট কেনার কথা শুনে রেঞ্জ অফিসার উৎফুল্ল হয়ে উঠে জানালেন তার এক বন্ধু আছে রেভিনিউ ডিপার্টমেন্টে, যার রেল লাইনের পাশে বেশ কিছু জমি আছে। তিনি যদি অনুরোধ করেন তবে নিশ্চিতভাবেই তার বন্ধু রেড্ডি অ্যান্ডারসনকে ক্যাম্প করার জন্য এক টুকরো জমি দিবেন এবং এর জন্য কোনো পয়সাও নেবেন না। 1 ঘন্টার মধ্যে তারা রেঞ্জারের সেই বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছলেন। রেড্ডি তাদেরকে তার জমির কাছে নিয়ে আসলো। রেড্ডি অ্যান্ডারসনকে তার সুবিধা মতো যতটুকু জায়গা প্রয়োজন বেছে নিতে বলল। অ্যান্ডারসন জমিটার এক প্রান্তে অনাবাদি ছোট্ট এক টুকরো জমি বাছাই করলেন। জমিটার পাশ দিয়েই একটা ঝর্ণা চলে গেছে। ঠিক হলো রেড্ডি নিজে জিপে করে এসে অ্যান্ডারসনকে কাল 12 মাইল দূরের গিড্ডালুরে নিয়ে যাবে। সেখানেই অ্যান্ডারসনের নামে জমিটি রেজিস্ট্রেশন করা হবে। রেড্ডি জমিটার মূল্য বাবদ কিছু নিতে অস্বীকৃতি জানালেও অ্যান্ডারসন জানালেন এটা কোনোভাবেই বৈধ হবে না।
কাজেই তাকে অবশ্যই জমির মূল্য বাবদ কিছু টাকা গ্রহণ করতেই হবে। শেষ পর্যন্ত অনেক তর্কাতর্কির পর রেড্ডি জমিটার মূল্য বাবদ 30 রুপি নিতে রাজি হলো। সেদিন সন্ধ্যার ঘটনা। অ্যান্ডারসন আস্তে আস্তে পা ফেলে কয়েকদিন আগে যেখানে বাঘটা শিকার করা হয়েছে সেই ফায়ার লাইনটা থেকে রেস্ট হাউসের দিকে ফিরছেন। ফায়ার লাইনটা এক জায়গায় এসে গভীর একটা নালাতে নেমে গেছে। ঝর্ণা থেকে শুরু নালাটার প্রশস্ততা কমে এই শুকনো মৌসুমে গজখানেকে নেমে এসেছে। অপ্রশস্ত নালার দুপাশের নরম গাদা মাটিতে গভীরভাবে ফুটে আছে মাঝারি আকৃতির একটি চিতাবাঘের পায়ের ছাপ। তার স্বগোত্রীয় অন্যদের মতোই পানির উপর দিয়ে হেঁটে যেতে ইচ্ছুক না হওয়ায় চিতাবাঘটা লাফ দিয়ে নালাটি অতিক্রম করেছে। অ্যান্ডারসন অনুমান করলেন আলিম যেটার কথা বলেছে এটা সেই প্রাণীটাই। বন বিভাগের বাংলোর দিকে চলে যাওয়ার পায়ের ছাপটা সম্ভবত গত রাতেই তৈরি, কিন্তু সামনের দিকে ঝুঁকে আরেকটু কাছ থেকে পায়ের ছাপগুলো পর্যবেক্ষণ করতেই তিনি তার ভুলটি বুঝতে পারলেন। অ্যান্ডারসনের ধারণা মতো চিতাবাঘটা যদি গত রাতেই নালাটি অতিক্রম করে থাকে, তবে নালার দুই তীরে পানির কিনারায় জন্ম নেওয়া গাঢ় সবুজ রঙের ছত্রাক চিতাবাঘটার পায়ের চাপে এখনও এত গভীরভাবে দেবে গেছে কেন? পুরো একটা দিনও কি ডেবে যাওয়া ছত্রাকগুলোর আগের অবস্থায় ফিরে আসার জন্য যথেষ্ট নয়? এর একটাই সমাধান, চিতাবাঘটা মাত্রই কি 2 ঘন্টা আগে নালাটি অতিক্রম করেছে। এখন সন্ধ্যা 6টা বাজে। কাজেই প্রাণীটা নিঃসন্দেহে সূর্যাস্তর আগেই 4টা থেকে 5টার ভিতরেই কোনো এক সময় নালাটা অতিক্রম করেছে। রেল লাইন অতিক্রম করে এটা যদি পানির ট্যাঙ্কের দিকে না গিয়ে থাকে, তবে এই মুহূর্তে বাংলোর আশেপাশের জঙ্গলেই আছে। অ্যান্ডারসন আবার বাংলোর দিকে ফিরে চললেন। বাংলোয় ফিরে সেদিন খুব তাড়াতাড়ি ডিনারে বসলেন তিনি, এবং তখন এই ঘটনাটি ঘটল। ঘড়ির কাঁটা ঠিক 7:45 নির্দেশ করছে। সময়টা অ্যান্ডারসন পরিষ্কারভাবে স্মরণ করতে পারছেন, কারণ তিনি ঠিক তখনই ঘড়িটি দেখেছিলেন। খাওয়া শুরুর সময় ঘড়ি দেখা তার অনেক দিনের পুরনো অভ্যাস। আলিমের বোনের কুকুরটা অ্যান্ডারসনের চেয়ারের উপর 2 পা তুলে দিয়ে প্লেটের অবশিষ্ট খাবারগুলো পাবার আশায় এক দৃষ্টিতে অ্যান্ডারসনের দিকে তাকিয়েছিল। তিনি এক টুকরো শুকনো চাপাটি দিলেন কুকুরটাকে। নির্জনে কোথাও বসে খাবার জন্য কুকুরটা চাপাটিটা মুখে নিয়ে বারান্দার দিকে দৌড়ে গেল, এবং এরপরেই মৃদু একটা গর্জন শুনলেন অ্যান্ডারসন। পর মুহূর্তেই কুকুরটার তীক্ষ্ণ কণ্ঠের আর্তনাদ শোনা গেল। অ্যান্ডারসনের রাইফেলটা বেডরুমেই রয়ে গেছে, কিন্তু চিতাবাঘটার হাত থেকে কুকুরটাকে বাঁচাতে হলে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। রাইফেল ছাড়াই তিনি বারান্দার দিকে দৌড়ে গেলেন এবং চাঁদের আলোয় ডোরাকাটা কাঠামোটাকে বারান্দা থেকে লাফ দিয়ে পড়তে দেখলেন। ওটার কঠিন চোয়ালের ফাঁকে আটকে থাকা কুকুরটা তখনও মুক্তির জন্য ছটফট করছে। চিতাবাঘটাকে ভয় পাইয়ে দেবার জন্য তিনি জোরে চিৎকার দিয়ে উঠলেন। তারপর বারান্দায় একটা কাঠের চেয়ার তুলে নিয়ে সেটির দিকে ছুঁড়ে মারলেন। চেয়ারটা উড়ে গিয়ে চিতাবাঘের গায়ের উপরেই পড়ল, কিন্তু এই সামান্য আঘাত ওটাকে দমাতে পারল না। কুকুরটাকে মুখে নিয়ে জঙ্গলের ভিতর ঢুকে পড়ল সেটি। অ্যান্ডারসন দৌড়ে এসে বেডরুম থেকে রাইফেলটা তুলে নিলেন এবং দ্রুত গুলি ভরে বাঘটা যেদিকে অদৃশ্য হয়েছে সেদিকে দৌড় দিলেন। চাঁদের আলোয় পুরো এলাকাটা আলোকিত হয়ে থাকায় তিনি রাইফেলের সাথে টর্চটা লাগালেন না। এতে কিছুটা সময়ও নষ্ট হতো। চিতাবাঘটার হাত থেকে কুকুরটাকে বাঁচাতে চাইলে এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, কিন্তু বাংলোর মাঠ পার হয়ে তিনি জঙ্গলে পৌঁছতেই পরিস্থিতি বদলে গেল। ঘন হয়ে জন্মানো গাছগুলোর পাতা ও ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো নিচে পৌঁছতে পারছে না। অন্ধকারে একটা চাদর যেন তাকে ঢেকে ফেলেছে। অ্যান্ডারসন বুঝতে পারলেন এভাবে অন্ধকারে কিছু না দেখে তিনি
এগুতে থাকলে হিতে বিপরীত হবার সম্ভাবনাই বেশি, কারণ ঝোপঝাড় ও লতাগুল্মে হোঁচট খেয়ে তিনি যে শব্দ করেছেন তাতে চিতাবাঘটা ভয় পেয়ে তার শিকার নিয়ে এ এলাকা ছেড়ে চলে যেতে পারে। তাছাড়া কুকুরটাকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। কাজে তিনি একটা গাছের গায়ে ঠেস দিয়ে বসে পড়লেন। কেন টর্চটা সঙ্গে আনলেন না, এই ভেবেই নিজের উপরেই তার প্রচণ্ড রাগ হতে লাগলো। এতে হয়তোবা কিছুটা সময় নষ্ট হতো, কিন্তু টর্চটা সঙ্গে থাকলে তিনি অন্তত দেখে এগোতে পারতেন। এদিকে অ্যান্ডারসনকে তাকে অনুসরণ করতে না দেখে চিতাবাঘটা ধরে নিল তিনি বাংলোর দিকে ফিরে গেছেন। নিশ্চিন্ত মনে 10 মিনিটের মধ্যে সে খাওয়া শুরু করলো। অ্যান্ডারসন থেকে চিতাবাঘটার দূরত্ব বেশি না হওয়ায় তিনি একটু পরপর ওটার হালকা গর্জন ও সেই সাথে মাংস ছেঁড়া ও হাড় চিবোনোর শব্দ শুনতে পাচ্ছেন। অ্যান্ডারসন ঠিক বুঝে উঠতে পারছেন না এখন কি করবেন। চুপিসারে চিতাবাঘটার দিকে এগোবেন নাকি টর্চ আনতে বাংলোতে ফিরে যাবেন। আর এই দ্বিধার কারণেই তিনি শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্তটাই করে বসলেন। সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতেই অ্যান্ডারসন উঠে দাঁড়ালেন। এবার খুব সাবধানে যেন শব্দ না হয় এমনভাবে পায়ের বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে শব্দ লক্ষ্য করে এগোতে লাগলেন। যতক্ষণ চিতাবাঘটা খাওয়ার শব্দ শোনা যাচ্ছে ততক্ষণ তিনি এগোচ্ছেন। আবার শব্দ থেমে গেলে অ্যান্ডারসন থেমে যাচ্ছেন, কারণ কোনোভাবে তিনি যদি কোনো শব্দ করে বসেন তবে চিতাবাঘের মাংস চিবানো ও খাবার শব্দের আড়লে তা ঢেকে পড়ে যাবে। কিন্তু চিতাবাঘটার খাওয়া বন্ধ করা অবস্থায় তার দিক থেকে করা কোনো শব্দ ওটার কানে পৌঁছে যাবে। অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলে অ্যান্ডারসন যখন প্রাণীটার মাত্র 5 গজের মধ্যে চলে আসলেন, ঠিক তখনই দুর্ঘটনাটা ঘটল। সেই সাথে 3 জন নিরীহ মানুষের নিয়তিও নির্ধারিত হয়ে গেল। একটা ভাল্লুক কিংবা একটা শূকর মাটিতে একটা গর্ত খুঁড়েছিল। অন্ধকারে দেখতে না পেয়ে অ্যান্ডারসন গর্তটাতে পা দিয়ে ফেললেন ও হোঁচট খেয়ে সামনে পড়ে গেলেন। সাথে সাথে চিতাবাঘটা তার উপস্থিতি টের পেয়ে গেল। এক গর্জন করে উঠে সেটি ঘন জঙ্গলের ভিতর অদৃশ্য হয়ে গেল। গর্ত থেকে উঠে পড়ে সামনে এগুতে অ্যান্ডারসন কুকুরের দেহটা আবিষ্কার করলেন। ঘন অন্ধকারে এটাকে হালকা ছোপের মতো দেখাচ্ছিল। অ্যান্ডারসন বাংলায় ফিরে এসে দেখলেন কুকুরটার খোঁজে আলিমের পরিবারের লোকজন বাইরে বের হয়ে এসেছে। তারা অ্যান্ডারসনেরও খোঁজ করছে। .405 রাইফেলের ব্যারেলের টর্চটা লাগিয়ে আলিমকে নিয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ফিরে আসলেন। চিতাবাঘটা কুকুরটার মাত্র 1/4 খেতে পেরেছিল। আলিম কুকুরের দেহের অবশিষ্টাংশ নিয়ে বাংলোয় ফিরে আসলো। অন্যদিকে অ্যান্ডারসন চিতাবাঘটার খোঁজে বের হলেন। সাথে টর্চ থাকায় তিনি এখন জঙ্গলে সহজেই ঘুরে বেড়াতে পারছেন। পরবর্তী 2 ঘন্টা তন্ন তন্ন করে খুঁজেও চিতাবাঘটার কোনো চিহ্নই খুঁজে পেলেন না। বরং শূকরের পালের ঘোঁতঘোঁত শব্দ নিশ্চিত করল যে ওই এলাকা থেকে সরে পড়েছে সেটি। রাস্তার অন্য পাশেও রেল সিগন্যালের পাশের রেল লাইনের চারদিকে বেশ কয়েকটা চিত্রা হরিণ ও একটা নীলগাই শান্তিতে চড়ে বেড়াচ্ছিল। সব কিছুই একবারে শান্ত, কিন্তু হঠাৎ করেই অরণ্যের নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। তীব্র হুইসেলের শব্দে একটা মালগাড়ি আসছে। চিতাবাঘটাকে পাওয়া যাবে না নিশ্চিত হয়ে বাংলোতে ফিরে আসলেন অ্যান্ডারসন। সকালে কুকুরটাকে কবর দেওয়ার সময় মহিলা ও শিশুদের কান্নাকাটি শুনতে পেলেন তিনি। কিছুক্ষণের মধ্যে তিনি তার ক্যাম্পসাইটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। পরের দিন রাতের ট্রেনে অ্যান্ডারসন দিগুভামুট্টা ত্যাগ করলেন। তবে যাবার আগে আলিমকে তার বাংলোর ঠিকানা ও 2টি ফেরত খাম ধরিয়ে দিলেন। কোনো সমস্যা দেখা দিলে সে যেন তাকে লিখে জানাতে পারে। চিতাবাঘটাকে না মেরেই চলে যেতে হচ্ছে বলে তার মনে কিছুটা আক্ষেপ থাকলেও ব্যাঙ্গালোর পৌঁছানোর আগেই
তিনি পুরো ঘটনাটা মন থেকে ঝেড়ে ফেললেন। কিন্তু কাহিনীটি যে এখানেই শেষ হয়ে যায়নি তার প্রমাণ মিলল 4 মাস পর আলিমের চিঠিতে। তাকে বলা হয়েছে লং ব্রিজ ও পানির ট্যাঙ্ক ও আউটার সিগন্যালের মাঝে একজন শ্রমিক কোনো হিংস্র প্রাণীর হাতে মারা পড়েছে। কোনো প্রাণীর পায়ের ছাপ পাওয়া না গেলেও শ্রমিকটার অর্ধভুক্ত লাশ দেখে এ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে খুনটার জন্য কে দায়ী তা নিয়ে বেশ মতবিরোধ আছে। কেউ বলছে কাজটা বাঘের, আবার কেউ বলছে ভাল্লুকের হাতে মারা গেছে। কেউ কেউ তো প্রেতের কারসাজিও বলে দাবি করল। তবে আলিমের স্ত্রীর বিশ্বাস চিতাবাঘটাই লোকটাকে মেরেছে। অ্যান্ডারসনকে দিগু ভামুট্টা এসে চিতাবাঘটাকে মারার অনুরোধ জানিয়ে চিঠিটা শেষ করা হয়েছে। অ্যান্ডারসন চিঠিটার জবাব দিয়ে আলিমকে জানালেন, যেহেতু হত্যাকাণ্ডটা বেশ কিছুদিন আগে সংঘটিত হয়েছে এবং কে এটা ঘটিয়েছে তা নিশ্চিত নয়, তাই এই মুহূর্তে তার আসা জরুরি মনে করছেন না। তবে নতুন কোনো ঘটনা ঘটলে আলিম যেন অবশ্যই তাকে লিখে জানান। 1 মাস পর আলিমের দ্বিতীয় চিঠিটা আসলো। চিঠিতে জানানো হয়েছে যে পানির ট্যাঙ্কের দায়িত্বে থাকা শ্রমিকটার ডিউটি শেষ হতে সন্ধ্যা হয়ে যেত। সে এবং অন্য একজন শ্রমিক, যার কাজ হলো ঠিক 6টার সময় রেলের আউটার সিগন্যালের তেলের বাতিটা জ্বালিয়ে দেয়া, প্রতিদিন সন্ধ্যায় সিগন্যালের নিচে মিলিত হতো এবং একসাথে রেল স্টেশনে ফিরত। প্রত্যেক দিন একই সাথে ফেরবার কারণে তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কিন্তু চিঠিটা পাঠানোর আগের দিনে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটে এবং দ্বিতীয় শ্রমিকটি বাতি জ্বালিয়ে লোহার সিগন্যালটার নিচে এসে তার বন্ধুকে দেখতে পেল না। অথচ প্রত্যেক দিন সে এখানেই তার জন্য অপেক্ষা করে। তার বন্ধু ঘুমিয়ে পড়েছে মনে করে সে চিৎকার করে তার নাম ধরে ডাকতে আরম্ভ করলো। অনেকবার নাম ধরে ডাকার পরেও কোনো জবাব না পেয়ে সে তার বন্ধুকে খুঁজতে শুরু করলো এবং পানির ট্যাঙ্কের নিচে তাকে খুঁজে পেল। লাশটা শুধুমাত্র বুকের কাছে কিছুটা মাংস খাওয়া হয়েছে। সন্ধ্যা 6টা বেজে গেলেও তখন কিছুটা আলো ছিল, আর এই আলোতেই দ্বিতীয় শ্রমিকটা ট্যাঙ্কের উপরে পড়া পানিতে ভেজা নরম মাটিতে চিতাবাঘের পায়ের ছাপ আবিষ্কার করে। আতঙ্কিত শ্রমিকটা পায়ের জুতো খুলে রেখে দৌড়তে শুরু করলো এবং স্টেশনে না পৌঁছানো পর্যন্ত সে থামল না। এখনই চলে আসুন, একটা মানুষখেকো চিতাবাঘ আমাদের মধ্যে আস্তানা কেড়েছে। জরুরি এই আবেদনের মধ্য দিয়ে আলিম তার চিঠিটি শেষ করেছে। সেদিন জরুরি কয়েকটা কাজ থাকায় অ্যান্ডারসন ঠিক করলেন আগামীকাল খুব ভোরে নিজের গাড়ি নিয়ে দিগু ভামুট্টায় রওনা হবেন। গাড়ি নেওয়ার দুটি কারণ, তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছানো যাবে এবং গাড়িতে করে ক্যাম্প করার উপযোগী সরঞ্জাম নিয়ে যাওয়া যাবে। এবার আর তিনি বাংলোতে থাকার ঝুঁকি নিতে রাজি নন। সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য গোছগাছ শেষ করে অ্যান্ডারসন সবে খেতে বসেছেন, এ সময় তার বাসার বেলটা বেজে উঠল। তার চাকর থাঙ্গা ভালু একটা টেলিগ্রাম নিয়ে আসলো। টেলিগ্রামটা খুলতেই তিনি একটা বড় ধাক্কা খেলেন। এতে লেখা আছে, চিতাবাঘটা বোনের বাচ্চাকে মেরে ফেলেছে, তাড়াতাড়ি আসুন। আলিম, আপনার যদি কখনো দিগু ভামুট্টা ফরেস্ট রেঞ্জ হাউসে ভ্রমণের সুযোগ হয়, তবে বাংলোটার দক্ষিণ পূর্ব কোণে একটা ছোট সমাধি আপনার চোখে পড়বে। সমাধিটার উপরে পাথরের ফলকে কেবল একটা শব্দই খোদাই করা। ব্রিটিশ শাসন আমলে এক ব্রিটিশ ফরেস্ট অফিসার তার পোষা কুকুর মিসচিফকে নিয়ে দিগু ভামুট্টার ফরেস্ট বাংলোতে আসতেন, কিন্তু একদিন হঠাৎ করেই একটা চিতাবাঘ মিসচিফকে আক্রমণ করে এবং কুকুরটাকে মুখে নিয়ে পালিয়ে যেতে উদ্যত হয়। এদিকে কুকুরটাকে তার চিতাবাঘটিকে নিয়ে যেতে দেখে ফরেস্ট অফিসার চিতাবাঘটাকে লক্ষ্য করে গুলি করেন। দুর্ভাগ্যজনকভাবে গুলিতে চিতাবাঘটার সাথে সাথে তার প্রিয় কুকুরটারও মৃত্যু হয়। কুকুরটার মৃত্যুতে প্রচণ্ড আঘাত পাওয়া ফরেস্ট অফিসার
এটার মৃত্যুকে স্মরণীয় করে রাখতে যেখানে এটা মারা পড়েছে সেখানেই এটাকে কবর দেন এবং কবরের উপরে পাথরের ফলকে ওটার নাম লিখে দেন। অ্যান্ডারসন গাড়ি থেকে নামতেই তার জন্য অপেক্ষারত আলিম তাকে পুরো ঘটনাটা খুলে বলল। তার বোনের মেয়ে পেয়ারি মিসচিপের মর্মান্তিক মৃত্যুর ঘটনাটা জানত এবং কুকুরটার প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ প্রত্যেক দিন সকালে সে কবরটার উপর কিছুটা জংলি ফুল রেখে যেত। কিন্তু ঘটনার দিন সকালে কোনো কারণে সে সংগ্রহ করা ফুলগুলো সমাধি পাথরের উপরে রেখে যেতে ভুলে গিয়েছিল। সন্ধ্যার ঠিক পরে তার যখন মনে পড়ল মিসচিপের জন্য রাখা ফুলগুলো সে রেখে আসতে ভুলে গেছে, চারদিকে ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। এদিকে ভোরে সংগ্রহ করা ফুলগুলো ইতিমধ্যে শুকিয়ে যাচ্ছে। পিয়ারির মা তার ফুলের কথা জানিয়ে বলল যে সে এখন ফুলগুলো মিসচিপের সমাধিতে রেখে আসবে। তার মা তাকে এখন বাইরে যেতে নিষেধ করে বলল, এই অন্ধকারে বাইরে বের হলে মানুষকে কোটাকে আক্রমণ করতে পারে। তাছাড়া ফুলগুলো শুকিয়েও গেছে, সে বরং আগামীকাল সমাধিতে নতুন ফুল রেখে আসতে পারবে। কিন্তু মায়ের কথা বিন্দুমাত্র কর্ণপাত না করে পেয়ারে ফুলগুলো তুলে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। সে যে সেখানে পৌঁছাতে পেরেছিল তাতে কোনো সন্দেহ নেই, কারণ পরে সমাধি পাথরের উপরে ফুলগুলো খুঁজে পাওয়া যায়। কোনো ধরনের গঙ্গানি চিৎকার কিংবা গর্জনের শব্দ কারো কানে আসেনি। কিন্তু মেয়েটি আর ফিরে এলো না। মেয়েটা ফিরে আসতে না দেখে আলিমের বোন চিন্তিত হয়ে পড়ল। বেশ কিছুক্ষণ জোরে জোরে নাম ধরে ডেকেও যখন তার কোনো জবাব পাওয়া গেল না, তখন আতঙ্কিত হয়ে সে পাশের রুম থেকে আলিম ও তার দুই স্ত্রীকে ডেকে আনলো। লণ্ঠনের আলোয় পথ দেখে দেখে চারজনের দলটা ছোট কবরটার সামনে চলে আসলো এবং পাথরের উপরে ফুলগুলো খুঁজে পেল, কিন্তু মেয়েটার কোনো চিহ্নও পাওয়া গেল না। কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই সমাধিটা থেকে কিছুটা দূরে তারা মেয়েটির গলায় যে মালাটা পরা ছিল তার পুঁতিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখল। এগুলো যে সুতোর সাথে বাঁধা ছিল সেটাও পাশে পড়ে আছে। আরও কিছুটা এগোতেই তারা মাটিতে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে থাকতে দেখল। এক মুহূর্ত দেরি না করে আলিম সাথে সাথে তিনজন মহিলাকে নিয়ে গ্রামে ফিরে আসলো। অল্প কিছুক্ষণের মধ্যেই ছুরি লাঠি সহ বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত হয়ে রেঞ্জার, ফরেস্ট গার্ড ও বেশ কয়েকজন গ্রামবাসীকে নিয়ে তারা ঘটনাস্থলে ফিরে আসলো। আশেপাশের জঙ্গলে বেশ কিছুক্ষণ খুঁজে তারা মেয়েটাকে পেল না। অবশ্য সাথে সাথে বন্দুক কিংবা রাইফেল না থাকায় তারা জঙ্গলের ভিতরে ঢোকবার সাহস পায়নি। পরের দিন সকালে তারা আবার মেয়েটার খোঁজে বের হলো। এবার তারা চিতাবাঘের পায়ের ছাপের পাশাপাশি টেনে বাচ্চাটাকে গভীর জঙ্গলের দিকে নিয়ে যাবার চিহ্নও খুঁজে পেল। এখানে তারা বাচ্চাটার কিছুটা ছেঁড়া জামা কাপড়ও পরে থাকতে দেখল, কিন্তু এরপর পরেই মানুষকে এবং মেয়েটার সমস্ত চিহ্ন অদৃশ্য হয়ে গেছে। আলিম অ্যান্ডারসনকে রেস্ট হাউসেই থেকে যেতে অনুরোধ করল, কারণ খোলা আকাশের নিচে তাঁবুতে রাত কাটালে তিনি সহজেই মানুষকে কোটার আক্রমণের শিকার হতে পারেন। আলিম তার দুঃসাহসী ও ভয়ঙ্কর পরিকল্পনাটা অ্যান্ডারসনের সামনে প্রকাশ করার আগ পর্যন্ত তিনি রেস্ট হাউসে থাকার প্রস্তাবটা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে গেলেন। তার পরিকল্পনা অনুযায়ী অ্যান্ডারসন যদি বাংলোর বারান্দায় পিলারের আড়ালে রাইফেল নিয়ে অপেক্ষা করতে রাজি থাকেন, তবে সে টোপ হিসাবে মিসচিপ নামে খোদাই করা পাথরটার ফলকের উপরে বসতে চায়। সে চিতাবাঘটার উপস্থিতি টের পাবার সাথে সাথেই অ্যান্ডারসনকে সতর্ক করে দেবে এবং তিনি টর্চ জ্বালিয়ে মানুষকে কোটার উপর আলো ফেলে এটাকে গুলি করবেন। আলিমের পরিকল্পনা প্রচণ্ড দুঃসাহসিক হলেও যুক্তির বিচারে একবারে অসম্ভব এবং হাস্যকর। অনেক দেরি হয়ে যাবে, কারণ মানুষকে কোটা তার উপর ঝাঁপিয়ে পড়ার আগ পর্যন্ত তার পক্ষে এটার উপস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া অসম্ভব। আর এটা যখন তার উপর এসে পড়বে তখন অনেকটা দেরি হয়ে যাবে।
সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা তা হলো আলিমের গায়ে গুলি লেগে যাবার ভয়ে অ্যান্ডারসনের পক্ষে তখন মানুষকেকোটাকে গুলি করা সম্ভব হবে না। এমনকি কোনোভাবে মানুষকেকোটার উপস্থিতি টের পেয়ে এটার আক্রমণের আগেই সে যদি অ্যান্ডারসনকে সতর্ক করে দেয় তবেও কোনো লাভ হবে না, কারণ এক্ষেত্রে ওটা সামনেই আসবে না। আলিম এই জেচে আত্মহত্যা করার প্রস্তাবটা অ্যান্ডারসন সরাসরি প্রত্যাখ্যান করলেন। তবে তার পরিকল্পনাটা পুরোপুরি বাতিল করলেন না, বরং নিজেই ভারতীয় পোশাকে সজ্জিত হয়ে টোপ হিসাবে মিসচিপের কবরের ওপর বসবার সিদ্ধান্ত নিলেন। ভারতীয় পোশাক পরবার কারণ হলো তার নিজস্ব পোশাকে দেখলে প্রচণ্ড চতুর ও বুদ্ধিমান প্রাণীটা সতর্ক হয়ে যাবে। অ্যান্ডারসন আলিমকে তার পরিকল্পনার কথা জানালেন। এবার আলিমের প্রতিবাদ করার পালা, তবে তিনি তার নিজের সিদ্ধান্তে অটল থাকলেন। সূর্যাস্তর আগেই আলিমের সবচেয়ে বাজে ও ময়লা পোশাকটা গায়ে চাপিয়ে তিনি পাথরের উপরে বসে পড়লেন। নিজেকে একজন সাধারণ গ্রামবাসী হিসেবে মানুষকেকোটার কাছে বিশ্বাসযোগ্য করবার জন্য মুখেও হাতে বেশ কিছুটা ময়লা মেখে নিয়েছেন। মাথায়ও পাগড়ি পেঁচিয়েছেন একটা কাপড় দিয়ে। রাইফেলও এর সাথে লাগানো টর্চটা হাতের উপর এমনভাবে রেখেছেন যেন চোখে না পড়ে সেটি। বাড়তি সতর্কতা হিসেবে উপরে কিছু পাতাও ছড়িয়ে দেয়া হয়েছে। অ্যান্ডারসন রেস্ট হাউসের দিকে পিছন ফিরে এমনভাবে বসেছেন যেন তিন দিকের জঙ্গলেই তিনি দৃষ্টি রাখতে পারেন। সূর্যটা আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। জঙ্গল ও জঙ্গলের প্রাণীরা যাদের মুগ্ধ করে তাদের বিমোহিত হবার একটা আদর্শ সময়। এ সময়ে পাখিরা তাদের সমস্ত সুর ঢেলে দিয়ে গান গাওয়া শুরু করেছে। জঙ্গলের পালা বদলের খেলায় রাতের প্রাণীরা এ সময়ে দিনের প্রাণীদের কাছ থেকে অরণ্যের দায়িত্বভার নিজের হাতে তুলে নেয়। অন্ধকারকে স্বাগত জানিয়ে তাদের যে সম্ভাষণ তা যেন পুরো জঙ্গলকে মাতাল করে তোলে। সূর্যাস্ত ও তার পরের অরণ্যের সব রূপেই অ্যান্ডারসনকে মুগ্ধ করে, কিন্তু এই মুহূর্তে এদিকে বিন্দুমাত্র তার মনোযোগ নেই। তার চোখ কান প্রতিটি স্নায়ু সজাগ হয়ে আছে মানুষকেকোটার প্রতীক্ষায়। এখনই সময় যখন মানুষকেকোটা তৎপর হয়ে ওঠে। এই সময়ে সে এখনই পিয়েরিকে তুলে নিয়ে গিয়েছিল এবং একটা ভালো সম্ভাবনা আছে আবারও একটা সহজ শিকারের প্রত্যাশায় সে এখানে ফিরে আসবে। এ সমস্ত চিন্তাভাবনা অ্যান্ডারসনকে ক্রমই বিপদের জন্য আরও বেশি সতর্ক করে তুলল। শীঘ্রই ঘন অন্ধকারের পর্দা পুরো বনানীকে ছেয়ে ফেলল। অ্যান্ডারসনের পিছনের রেস্ট হাউসটা ঘন কালো জঙ্গলের পটভূমিতে অস্পষ্ট একটা কালো দাগের মতো দেখাচ্ছে। মৃদু বাতাসে ঈষৎ নড়তে থাকা গাছগুলোর ফাঁক দিয়ে একটা দুটো করে তারা উঁকি মারছে। একটু দূরে আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর হয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল এক বাঁশবাগান। বাঁশের কঞ্চিগুলো বাতাসের ধাক্কায় একবার মাটিতে নেমে আসছে তো পরের বার আবার আকাশে উঠছে। ঠিক তখনই অ্যান্ডারসন একটু বাম দিকেই মৃদু একটা শব্দ শুনলেন। তারপর শব্দটা শোনা গেল কয়েক ফুট দূরের ঘন ঝোপ জঙ্গলের ভিতর থেকে। শব্দ সৃষ্টিকারী প্রাণীটা যেন আস্তে আস্তে এদিকেই এগিয়ে আসছে। তিনি এক দৃষ্টিতে সামনের ঘন ঝোপটার দিকে তাকালেন, কিন্তু গাঢ় অন্ধকারের একটা দেয়াল ছাড়া কিছুই দেখতে পেলেন না। অ্যান্ডারসন লোডেড রাইফেলটা হাত দিয়ে আঁকড়ে ধরলেন এবং আস্তে আস্তে খুব সতর্কতার সাথে রাইফেলের বারটা কাঁধে তুলে নিয়ে বাম হাতের বুড়ো আঙ্গুলটা দিয়ে টর্চের সুইচটা টিপে দিলেন। উজ্জ্বল একটা আলোক রশ্মি অন্ধকার ভেদ করে খুদে একটা প্রাণীর উপর পড়ল। একটা কালো কাঁকড়া বিছে। ভারতে বিশেষ করে অন্ধ্রপ্রদেশে এই প্রাণীটা প্রচুর পরিমাণে দেখা যায়। আলো পড়তেই কাঁকড়া বিছেটা থেমে গিয়ে হিস হিস শব্দ করতে শুরু করলো। পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ্যান্ডারসনের আচরণে সেটি বেশ বিরক্ত হয়েছে। টর্চের সুইচ বন্ধ করে অ্যান্ডারসন রাইফেলটা আবার পায়ের কাছে মাটিতে নামিয়ে রাখলেন। পুরো ঘটনাটি অ্যান্ডারসনের জন্য হতাশাজনক।
কারণ কাকড়ে বিছেটার দিকে টর্চ জ্বেলে তিনি নিজের অস্তিত্ব প্রকাশ করে দিয়েছেন। মানুষকে করে যদি আশেপাশে কোথাও থেকে থাকে তবে সেটা নিঃসন্দেহে টর্চের আলো দেখেছে, আর মানুষকে করে বিপদ উপলব্ধির স্বাভাবিক প্রবৃত্তির বশে সেটা তার বিপদ টের পেয়ে যাবে এবং এ এলাকা ছেড়ে চলে যাবে। টর্চটা নিভিয়ে দেবার একটু পরেই অ্যান্ডারসন ইঞ্জিনের হুইসেলের শব্দ শুনতে পেলেন। এটা ঠিক আউটার সিগন্যালের আগের বাঁকটা অতিক্রম করছে। তারপরেই ঘরঘর শব্দ তুলে মালগাড়িটা হঠাৎ থেমে গেল এবং ড্রাইভার আবার হুইসেল দেওয়া শুরু করলো। একটানা হুইসেলের শব্দে পুরো বনটা কাঁপতে শুরু করলো। হুইসেল থামতেই অ্যান্ডারসন দুটি কণ্ঠ শুনতে পেলেন। ড্রাইভার ও ফায়ারম্যান নিজেদের মধ্যে কথা বলছে। তারা বেশ জোরে শব্দ করে কথা বলছে এবং তাদের খুব উত্তেজিত মনে হচ্ছে। কী ঘটতে পারে চিন্তা করছেন অ্যান্ডারসন, এবং একটু পরেই তিনি সমাধানে পৌঁছে গেলেন। আউটার সিগন্যাল মালগাড়িটাকে স্টেশনে ঢোকবার সংকেত দিচ্ছে না, কারণ নান্দিয়ালিগামী প্যাসেঞ্জার ট্রেনটি বিপরীত দিক থেকে আসছে, অর্থাৎ ঘড়ির কাঁটায় 12টা ছুঁয়ে ফেলেছে। সময় অ্যান্ডারসনের ধারণা থেকে দ্রুতই এগুচ্ছে। একটু পরেই বেশ কিছুটা দূর থেকে প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনের শব্দ ভেসে আসলো এবং তারপরেই তিনি স্টেশনে ট্রেনটা থামার শব্দ পেলেন। মালগাড়িটা হুইসেল বাজিয়ে আস্তে আস্তে চলতে শুরু করলো। কিছুটা সময় প্যাসেঞ্জার ট্রেনটা দ্রুতগতিতে নান্দিয়াল অভিমুখে যাত্রা শুরু করলো। অ্যান্ডারসন আশা করেছিলেন সব কিছু আবার শান্ত হয়ে আসবে, কিন্তু কিছুক্ষণ পরেই তিনি আবার লোকজনের কথাবার্তার শব্দ শুনতে পেলেন। একটু পরেই লণ্ঠন হাতে বেশ কয়েকজন লোককে রেস্ট হাউসের গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে দেখলেন। বিরক্ত হয়ে অ্যান্ডারসন পাথরটার উপর থেকে উঠে পড়লেন। এত কিছুর পর মানুষকে কোটা কোনো অবস্থাতেই আজ আর এ এলাকায় পথ মারাবে না। বাংলোর বারান্দায় আসতেই আলিমের দেখা পেলেন। সেও লোকজনের কথা শুনে বেরিয়ে এসেছে। স্টেশন মাস্টার, রেঞ্জার, মালগাড়ির ড্রাইভার ও গার্ড একজন ফায়ারম্যানকে সাথে নিয়ে তৈরি হওয়া ছোট্ট দলটা ইতিমধ্যে বাংলোর সামনে পৌঁছে গেছে। তাদের কাছ থেকে অ্যান্ডারসন জানতে পারলেন মালগাড়িটা বড় সুড়ঙ্গ থেকে বের হয়ে আসতেই হেডলাইটের আলোয় ড্রাইভার ও অন্যান্যরা রেললাইনের পাশে লাশের মতো কিছু একটা দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখে। ভালোভাবে জিনিসটা পরীক্ষা করে ট্রেনের ড্রাইভার ধারণা করে আগের কোনো একটা ট্রেন রেললাইন পার হওয়ার সময় লোকটাকে ধাক্কা দিয়েছে। যেহেতু মালগাড়িটা এ সময় খুব কম গতিতে চলছিল, ড্রাইভার গাড়িটি থামিয়ে বিষয়টি পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নেয়। ড্রাইভার ও ফায়ারম্যান ট্রেন থেকে নেমে মৃতদেহটার কাছে চলে আসেন এবং আতঙ্কিত হয়ে দেখে লোকটাকে ট্রেন চাপা দেয়নি। কোনো একটা প্রাণী তাকে হত্যা করে কিছুটা অংশ খেয়ে চলে গিয়েছে। লোকটার কিছু চাবানো হাড়ও তারা আশেপাশে পড়ে থাকতে দেখে। ইতিমধ্যে ট্রেনের গার্ড নিচে নেমে আসে। লোকটার শুধু কোমরে জড়ানো এক প্রশস্ত কাপড় দেখে সে মত প্রকাশ করে লাশটা সম্ভবত চেঞ্চু উপজাতির কোনো লোকের। মানুষকে চিতাবাঘটার কথা আগে থেকে জানা থাকায় ড্রাইভার ও তার সঙ্গীরা বিষয়টি দিগুভামুট্টার স্টেশন মাস্টারকে জানানোর সিদ্ধান্ত নেয়। তিনি পরবর্তীতে প্রয়োজন মতো উপযুক্ত কর্তৃপক্ষকে বিষয়টি টেলিগ্রামের মাধ্যমে জানাতে পারবেন। এদিকে দিগুভামুট্টার স্টেশন মাস্টার অ্যান্ডারসনের সেখানে অবস্থানের কথাটা আগে থেকেই জানতেন। কাজেই তার কানে খবরটা পৌঁছে দেওয়ার পর টেলিগ্রাম করার আগে রেঞ্জার সহ অ্যান্ডারসনকে খবরটা জানাতে তারা ছুটে আসেন। চেঞ্চু উপজাতির লোকটার মৃত্যুর প্রমাণ করে অ্যান্ডারসনের অনুমান সত্য। এটি নিঃসন্দেহে তখন এখান থেকে অনেকটা দূরেই ছিল। হয়তোবা এটি আজ রাতে বাংলোর আশেপাশেই আসেনি, কিংবা কাকড়া বিছেটা যখন তাকে বোকা বানায় তখনই হয়তো সেটা এসেছিল। সম্ভবত অ্যান্ডারসনের টর্চের আলো দেখে সে এলাকা ছেড়ে চলে যায় এবং সুড়ঙ্গের কাছে চেঞ্চু উপজাতির লোকটিকে পেয়ে তাকে হত্যা করে ফেলে।
তবে অ্যান্ডারসন যেখানে বসেছিলেন সেখান থেকে সুড়ঙ্গের দূরত্ব বিবেচনা করলে এটা ঘটনার সম্ভাবনা কম। স্টেশন মাস্টার ও অন্যান্যদের তাকে খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে অ্যান্ডারসন জানালেন তার পক্ষে যতটুকু করা সম্ভব সবটুকু তিনি করবেন। তারা বিদায় নিতে আলিমকে তাকে ভোর 4টার দিকে ডেকে দিতে বলে তিনি ঘুমাতে গেলেন। আলিম সম্ভবত রাতে আর ঘুমায়নি, কারণ সে সময় মতো তাকে ডেকে দিল। তাড়াতাড়ি চাও কয়েকটা বিস্কুট মুখে পুরে তারা বেরিয়ে পড়ল এবং অন্ধকারের মধ্যে রেল লাইন ধরে একজনের পিছনে আরেকজন হাঁটতে লাগলেন। মানুষকেকোবাগের এলাকায় এভাবে একজনের পিছনে আরেকজনের পথ চলা খুবই বিপজ্জনক, কারণ এসব ক্ষেত্রে বেশিরভাগ সময় বাঘ পিছনের লোকটাকে তুলে নিয়ে যায়। এমনকি কোনো কোনো সময় সামনের জন টের পর্যন্ত পায় না পিছনের জন আক্রান্ত হয়েছে। তবে মানুষকেকোড়া চিতাবাঘ হলে এভাবে চলা কিছুটা কম ঝুঁকিপূর্ণ। বাঘের তুলনায় ভীতু ও চতুর স্বভাবের চিতাবাঘ আক্রমণের আগে নিশ্চিত হয়ে নেয় শিকার একা বা কারো সাহায্য পাবে কিনা। একজনের বেশি মানুষ থাকলে তারা বেশিরভাগ ক্ষেত্রে সে নিজেকে প্রকাশ করবে না। তারা যখন লম্বা ব্রিজটার কাছে পৌঁছলেন তখন দিগন্তে কেবল আলোর রেখা দেখা দিতে শুরু করেছে। চারদিকে আর একটু ফর্সা হওয়ার জন্য অ্যান্ডারসনদের আরও 10 মিনিট অপেক্ষা করতে হলো, কারণ এই অল্প আলোয় রেল লাইনের স্লিপারের উপরে পা ফেলে ব্রিজ পার হওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। ব্রিজ অতিক্রম করার সময় স্লিপারের ফাঁক দিয়ে নিচের উপত্যকা ও নিচের গাছগুলির সারির ক্ষীণ আভাস পাওয়া যাচ্ছে, যদিও তারা এদের দিকে দৃষ্টি দেওয়ার সাহস করছেন না। অ্যান্ডারসনের মনে হচ্ছে তারা যেন কখনোই ব্রিজটার শেষ মাথায় পৌঁছতে পারবেন না, কিন্তু শেষ পর্যন্ত কোনো রকম দুর্ঘটনা ছাড়াই তারা ব্রিজটা পার হতে সক্ষম হলেন। একটু সামনে মুখা করে দাঁড়িয়ে আছে সুড়ঙ্গের অন্ধকার প্রবেশ মুখটা। সুড়ঙ্গে প্রবেশদ্বারের ঠিক আগে অ্যান্ডারসনদের বাম দিকে রেল লাইনের পাশে চেঞ্চু উপজাতির লোকটার আধ খাওয়া লাশটা পড়ে আছে। মৃতদেহ পরীক্ষা করেই তিনি বুঝতে পারলেন মালগাড়ি চলে যাবার পর মানুষকেকোটা আবার এখানে ফিরে এসেছে। রাতের সংবাদদাতারা মৃতদেহের সামান্য অংশই পাকটা খেয়েছে বলে জানালেও এর অনেক অংশই ইতিমধ্যে খাওয়া হয়ে গেছে। এটার মাথা, হাড়, পা মূল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে আছে। মরির বেশ কিছু অংশ খাওয়া হয়ে যাবার পরেও অ্যান্ডারসন আশা করছেন বাঘটা হয়তোবা আবার ফিরে আসতে পারে। দূরবর্তী একটা শব্দে তার চিন্তাধারা বাধাগ্রস্ত হলো। সুড়ঙ্গ মুখে উদয় হওয়া দানবটা যতই এগিয়ে আসছে শব্দটা ততই বাড়ছে। একসময় এটা বিরতিহীন গর্জনের রূপ নিল। সকালের প্যাসেঞ্জার ট্রেন দিগুভা মোড়টার দিকে যাচ্ছে। ট্রেনটাকে দেখে অ্যান্ডারসনের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আলিমকে অনুসরণ করতে বলে তিনি দ্রুত সুড়ঙ্গ থেকে উপরের দিকে উঠে যাওয়া রেল লাইন ধরে কিছুটা উঠে আসলেন এবং রেল লাইনের উপর দাঁড়িয়ে ড্রাইভারের দৃষ্টি আকর্ষণের জন্য দুহাত তুলে পাগলের মতো নাড়তে লাগলেন। দ্রুত গতিতে এগিয়ে থাকা ট্রেনটার ড্রাইভার যখন অ্যান্ডারসনকে দেখতে পেল তখন এটা তার বেশ কাছে চলে এসেছে। একই সময়ে অ্যান্ডারসনও লাফ দিয়ে ট্রেনে চলার পথ থেকে সরে দাঁড়ালেন। ড্রাইভারও ব্রেক কষল। অতিরিক্ত গতির কারণে কিছুটা সামনে গিয়ে ওটা দাঁড়িয়ে গেল। ট্রেনের দুপাশ দিয়ে দৌড়ে আসা ড্রাইভার ও গার্ডকে পুরো বিষয়টা সংক্ষেপে ব্যাখ্যা করে তিনি অনুরোধ করলেন তারা যেন তাদের সঙ্গে আলিমকে নিয়ে যায় এবং দিগুভা মোট্টার স্টেশন মাস্টারের মাধ্যমে রেঞ্জারকে জানায় যেন স্থানীয় পুলিশকে দিয়ে আজ রাতে লং ব্রিজ ও সুড়ঙ্গের আশেপাশে মানুষের চলাফেরার উপর নিষেধাজ্ঞা জারি করেন। তিনি মানুষকেকোটার আগমনের প্রতীক্ষা করছেন। অ্যান্ডারসন দ্রুত আলিমকে কিছু নির্দেশ দিলেন। তাদের দুজনের জন্য চা, খাবার ও কম্বল নিয়ে সে 2টার দিকে দিগুভা মোড়টা থেকে আসা প্যাসেঞ্জার ট্রেনে এখানে ফিরে আসবে। ইতিমধ্যে কি ঘটেছে দেখার জন্য বেশ কিছু সংখ্যক যাত্রী
ভিড় জমানো শুরু করেছে। তাদের মধ্যে কেউ কেউ আবার লাশটা দেখতে গো ধরল। যাই হোক, তাদের প্রত্যাশা মিটিয়ে মিনিট 15 পরে ড্রাইভার ট্রেনটা ছাড়তে পারল। অবিশ্বাস্য রকম ও কম সময়ের মধ্যে শকুনের দল মরিটা আবিষ্কার করে ফেলল। প্রথমে আকাশে ছোট্ট একটা বিন্দু দেখা গেল, তারপর আরো অনেকগুলো। বাতাসে পাখার প্রচণ্ড শব্দ তুলে ঘুরতে ঘুরতে মরিটা থেকে কিছুটা দূরে মাটিতে নেমে আসলো তারা। তারপর তাদের স্বভাবসুলভ ভঙ্গিতে আস্তে ধীরে হেলে দুলে মরিটার দিকে এগোতে আরম্ভ করলো। সুড়ঙ্গের মুখে উপুর হয়ে বসে থাকা অ্যান্ডারসন রেল লাইন থেকে একটার পর একটা পাথর তুলেই অ্যান্ডারসন শকুনগুলোর দিকে ছুঁড়ে মারলেন, কারণ এগুলো কিছুক্ষণ এখানে থাকলে মরির আর কিছুই অবশিষ্ট থাকবে না। শকুনগুলোর দ্রুত বেশি না হওয়ায় তিনি বেশ কিছু পাথর ওগুলোর গায়ে লাগাতে সক্ষম হলেন। এভাবে বেশ কিছুটা সময় অতিক্রান্ত হবার পর অ্যান্ডারসন দিগুভা মোট্টাগামী একটা ট্রেনের শব্দ শুনতে পেলেন। একটু পরেই ট্রেনটা দ্রুত গতিতে সুড়ঙ্গ অতিক্রম করে চলে গেল। ট্রেনটার ড্রাইভার সুড়ঙ্গ মুখের একপাশে গুটিসুটি মেরে বসে থাকে অ্যান্ডারসন কিংবা চেঞ্চুল্লাস কোনোটাকেই দেখতে পাননি। যদিও রেল লাইনের পাশে বসে থাকা শকুনের দল তার নজর এড়ায়নি। বেলা 2টোর একটু পরেই ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি আসলো। ড্রাইভার আলিমকে নামানোর জন্য ট্রেনটি থামিয়ে ফায়ারম্যান ও গার্ড সহ নিজেও ট্রেন থেকে নেমে আসলো। মরিটা দেখতে আগ্রহী কিছুটা যাত্রীও তাদের সাথে নেমে এসেছে। মরিটা ইতিমধ্যে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। অ্যান্ডারসনদের বিদায় জানিয়ে ঘরঘর শব্দ তুলে ট্রেনটি চলে গেল। একটু পরেই একটা মালগাড়ি সেটাকে অনুসরণ করলো। তারপর সবকিছু একবারেই নিস্তব্ধ হয়ে গেল। শকুনগুলো ইতিমধ্যে ভোজের আশা ত্যাগ করে তাদের রাতের পরিকল্পনা সাজানোর সুযোগ দিয়ে উড়াল দিয়েছে। এলাকাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে অ্যান্ডারসনের মনে হলো তারা সুড়ঙ্গ মুখে মানুষকে কোটার জন্য লুকিয়ে থাকতে পারেন, অথবা গ্যাসে সুড়ঙ্গের প্রবেশ পথের উপরের কোনো স্থানে অবস্থান নিতে পারেন। জায়গা দুটোর মধ্যে কোনোটি মানুষকে কোটার জন্য খুঁজে বের করা কঠিন হবে তার বুঝতে অ্যান্ডারসন নিজেকে মানুষকে কোটার জায়গায় কল্পনা করলেন। এ এলাকায় দীর্ঘদিন থাকার ফলে এবং সহজজাত সতর্কতাবশত কিছুক্ষণ পরপর সুড়ঙ্গ মুখে উদয় হওয়া ট্রেনগুলোও তাদের বিকট গর্জনের সাথে সে নিঃসন্দেহে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। আর তাই নিজেকে প্রকাশের আগে সে অবশ্যই সুড়ঙ্গ মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। আর এভাবেই বেশ কিছু সময় ধরে পর্যবেক্ষণের ফলে সুড়ঙ্গ মুখে অপেক্ষা করতে থাকা অ্যান্ডারসনদের দেখে ফেলার সম্ভাবনা প্রবল। কাজেই তিনি সিদ্ধান্ত নিলেন তারা সুড়ঙ্গ মুখের যতটা সম্ভব কাছে পাহাড়ের ঢালে মানুষকে কোটার জন্য অপেক্ষা করবেন। অ্যান্ডারসন আশা করছেন চিতাবাঘটা স্বাভাবিক নিয়ম মেনে উপরের দিকে শত্রুর উপস্থিতি আশা করবে না। প্রবেশ মুখের উপরের মাটি ধারাবাহিকভাবে উপরের দিকে উঠে গেছে। ঘাস, বনলতা পাতা এবং ছোট ছোট গাছপালায় ঠাসা জায়গাটা চতুর্দিকে ছড়িয়ে আছে ফুটবল থেকে আরম্ভ করে ছোট মানুষ সমান উচ্চতার অসংখ্য পাথর। প্রকৃতিগতভাবে পাওয়া সুবিধাটা কাজে লাগিয়ে তারা একটার পর একটা পাথর সাজিয়ে সুড়ঙ্গের প্রবেশদ্বার কিছুটা উপরে তাদের আড়াল করার মতো উঁচু একটা দেয়াল তুলে ফেলবেন। পাথরের এই দেয়ালের মধ্যে অ্যান্ডারসন ও আলিমের জন্য দুটো ফুটোর ব্যবস্থা করা হলো। ফুটোর ভিতর দিয়ে রেল লাইনের পাশে পড়ে থাকা মড়ি এবং আশেপাশের কিছুটা জায়গা দেখা যায়। আর একটু বেশি জায়গা দৃষ্টি সীমানায় আনবার জন্য এবং গুলি করার জন্য অ্যান্ডারসনকে অবশ্যই তাদের তৈরি অস্থায়ী দেয়ালের উপর দিয়ে তাকাতে হবে, কারণ গর্তের ভিতর দিয়ে গুলি করতে হলে রাইফেলের ব্যারেলের সাথে পাথরের ঘর্ষণে যে শব্দ হবে তা চিতাবাঘটার কানে চলে যাবে, যা ওটার কাছে তাদের অবস্থান পরিষ্কার করে দেবে। তাদের এই লুকানোর জায়গাটায় একটা সমস্যা আছে, তাদের ঢালের উপর থেকে
নিচের দিকের মাথা দিয়ে শুয়ে থাকতে হবে, অর্থাৎ তাদের মাথা নিচের দিকে আর পা উপরের দিকে থাকবে। বিকেল 4টার দিকে তারা শুয়ে পড়লেন। সূর্য এখনো তাদের উপর অবিরাম তাপ ঢেলে যাচ্ছে। নিচের দিক থেকে উঠে আসা তাপে তারা কম্বলটার উপর শুয়ে আছেন, সেটাও বেশ উত্তপ্ত হয়ে উঠেছে এতক্ষণে। কিছুক্ষণের মধ্যে অ্যান্ডারসন ঢালের উপরের দিকে পা এবং নিচের দিকে মাথা দিয়ে শোয়ার অসুবিধাটাও টের পেতে শুরু করলেন। শরীরের অন্যান্য অংশের তুলনায় মাথায় ও বুকে রক্ত জমা হতে শুরু করেছে, ফলে তারা অস্বস্তি অনুভব করছেন। সূর্যাস্তের সময় সমস্যাটা আরও স্পষ্টভাবে ফুটে উঠল। প্রচণ্ড অস্বস্তির কারণে তিনি দেহ মোচড়াতে আরম্ভ করলেন। আলিমের দিকে তাকাতেই দেখলেন তার অবস্থাও খুব একটা ভালো নয়। অ্যান্ডারসন বুঝতে পারছেন আর বেশিক্ষণ তারা এভাবে থাকতে পারবেন না, শীঘ্রই তাদের জায়গাটা বদল করতে হবে। অন্ধকার ঘনিয়ে আসছে, তবে তারা এখনও মৃতদেহটা শনাক্ত করতে পারছেন না। ঠিক এ সময়ে তাদের পিছনে পাহাড়ের উপর থেকে একটা কাকর ডেকে উঠল। তারপর সে আবার তীক্ষ্ণ দৃষ্টিতে ডাকতে শুরু করলো। এর কর্কশ কণ্ঠ ডাকতেই থাকলো, তবে স্থান পরিবর্তন করলো না। অর্থাৎ যে প্রাণীটাকে দেখে এটা সতর্কতা সংকেত দিয়ে চলেছে, সেটা এখনো বেশ কিছুটা দূরেই আছে। জোরে জোরে ডেকে উঠে একটা ময়ূর তাদের পিছনের একটা গাছ থেকে উড়ে গেল। অ্যান্ডারসন তার চোখের কোণ দিয়ে ওটাকে নিচের উপত্যকায় চলে যেতে দেখলেন। চারদিক হঠাৎ করেই নীরব হয়ে গেল। এরপরেই পিছনের পাহাড় থেকে নিজের নিরাপদ আশ্রয় থেকে একটা বনমোরগ ভয়ানক কণ্ঠে ডাকতে শুরু করলো। তার পিছনে ঘটে যাওয়া ঘটনাগুলো অ্যান্ডারসনকে নিশ্চিতভাবে সন্তুষ্ট করতে পারল না। নিশ্চিতভাবেই তাদের জন্য বিপজ্জনক কোনো কিছুর অস্তিত্ব টের পেয়েই এই প্রাণীগুলো সতর্ক সংকেত দিতে শুরু করেছে। আর বিপজ্জনক প্রাণীটা নিঃসন্দেহে অ্যান্ডারসনের পিছন থেকেই আসছে। এটা যে কোনো বাঘ কিংবা চিতাবাঘও হতে পারে, তবে এটা মানুষকে হওয়ার সম্ভাবনাই বেশি। পরবর্তী কয়েক মিনিটের মধ্যে চারদিকে পুরোপুরি অন্ধকার হয়ে গেল। অ্যান্ডারসন এখন আর মরিটাকে দেখতে পাচ্ছেন না। মরিটাকে শনাক্ত করার জন্য একদৃষ্টিতে ওটার দিকে তাকিয়ে আছেন। ঠিক এ সময়ে পিছনে একটা পাথর গড়িয়ে পড়ার মৃদু শব্দ শুনতে পেলেন অ্যান্ডারসন। শব্দটা এত ক্ষীণ যে সাধারণ কোনো মানুষের পক্ষে বোঝা রীতিমতো অসম্ভব। দীর্ঘদিন জঙ্গলে ঘোরাফেরা ও অভ্যাসের কারণে তার কানে ঠিকই শব্দটা পৌঁছালো। মরির দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বেশ কিছুটা কসরত করে মাথাটা বাম দিকে ঘুরিয়ে পিছনে যেদিক থেকে শব্দ হচ্ছে সেদিকে তাকানোর চেষ্টা করলেন। আলিমও তার দেখা দেখি পিছন ফিরে শব্দের উৎসটা শনাক্ত করতে চেষ্টা করলেন। অ্যান্ডারসনের মনে হলো হয়তোবা মানুষকে কোটা রেললাইন অতিক্রম করতে গিয়ে একটা পাথর নাড়িয়ে ফেলেছে। হয়তোবা ওটা সুড়ঙ্গের ভিতর দিয়ে এসে মরির দিকে যাওয়ার সময় এটার পা লেগে প্রবেশপথের একটা পাথর স্থান পরিবর্তন করেছে। কি সৌভাগ্য তারা সুড়ঙ্গের মুখে বসবার সিদ্ধান্তটা নেননি। তিনি যখন এসব ভেবে নিজেকে বাহবা দিচ্ছেন, ঠিক তখনই তার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা খেলে গেল। সম্ভবত মানুষ খেকোটা তাদের নিচে নেই, হয়তোবা এটা পিছনের পাহাড়ের উপর থেকে তাদের দেখে ফেলেছে। এটা এখন আস্তে আস্তে গুটিসিটি মেরে চূড়ান্ত আক্রমণের জন্য পিছন থেকে তাদের দিকে এগিয়ে আসছে। অ্যান্ডারসনকে তার চিন্তাভাবনা মাঝপথে থামিয়ে দিতে হলো, কারণ তাদের নিচের মাটি থরথর করে কাঁপতে শুরু করেছে। গভীর একটা শব্দ করেই ক্রমে বিরতিহীন গর্জনের রূপ নিল এবং পর মুহূর্তে আগুনের স্ফুলিঙ্গ ছুটিয়ে কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে একটা ইঞ্জিন সুড়ঙ্গ মুখ থেকে বেরিয়ে আসলো। যেহেতু ইঞ্জিনটা উল্টো দিক থেকে চলতে শুরু করেছে, তাই ড্রাইভার এটার হেডলাইট জ্বালায়নি, ফলে তারা এটা আসার কোনো সংকেত পাননি। কালো রঙের ইঞ্জিনটা অন্ধকারের মধ্যে অদৃশ্য হবার সাথে সাথেই সব কিছু আবার আগের মতোই চুপচাপ হয়ে গেল।
আর চিতাবাঘটা তখন আক্রমণ করার সিদ্ধান্ত নিল এবং ওটা আসলো তাদের ঠিক পিছন থেকে, নিচ থেকে নয়। সম্ভবত মানুষকে ওটা কেবলমাত্র তাদের একজনকে দেখেছে, ফলে তার পক্ষে বোঝা সম্ভব হয়নি এখানে আসলে দুজন মানুষ আছে। সাধারণ চিতাবাঘ যেখানে হুক শব্দে উপস্থিতি জানান দিয়ে কর্কশ কণ্ঠে জোরে জোরে কেশে উঠে আক্রমণ করে, সেখানে মানুষকে কোটা একটা চক্কর দিয়ে ঘুরপথে নিঃশব্দে তাদের দিকে ধেয়ে আসলো। তারপর শুধুমাত্র তাদের দিকে এগিয়ে আসা মানুষকে কোটা নরম প্যাডের সাথে কর্কশ মাটির ঘর্ষণে সৃষ্টি হওয়া চাপা একটা শব্দ শুনলেন। শব্দটা এত মৃদু যে তারা রীতিমতো ধাঁধায় পড়ে গেলেন। মানুষকে কোটা তাদের উপর ঝাঁপিয়ে পড়তে গেল এবং তখনই আবিষ্কার করলো একজনকে নয়, সে দুজনকে আক্রমণ করতে চলে এসেছে। অ্যান্ডারসনের কাছ থেকে মাত্র 2 গজ দূরে এসে সেটা থমকে গেল, রীতিমতো হতবুদ্ধি হয়ে ক্রুদ্ধ কণ্ঠে গর্জন করতে শুরু করলো। এবং ঠিক সেই মুহূর্তে তারা বুঝতে পারলেন মানুষকে কোটা আসলেই পৌঁছে গেছে। তারপরের ঘটনাগুলো বেশ দ্রুতই ঘটতে আরম্ভ করলো। আলিম লাফিয়ে উঠে চিৎকার করা শুরু করলো। এদিকে সহজাত প্রবৃত্তির বশে বিপদ টের পাওয়ার সাথে সাথে এখান থেকে সরে পড়বার জন্য অ্যান্ডারসন পাগলের মতো গড়াতে শুরু করলেন। তবে এই অবস্থাতেই তিনি টর্চের সুইচ টিপ দিলেন এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সরাসরি মানুষকে কোটার মুখে গুলি করলেন। ওটা অ্যান্ডারসনের গুলি খেয়ে লাফ দিয়ে সামনে এগোলো এবং অ্যান্ডারসন ও আলিমের মাঝ দিয়ে উড়ে গিয়ে নিচের রেল লাইনের উপর পড়ল। সেখানে ওটা স্থির হয়ে পড়ে থাকলো। কিছু সময় পর মধ্যরাতের ডাউন প্যাসেঞ্জার ট্রেনের ড্রাইভার ইঞ্জিনের হেডলাইটের আলোয় এক অদ্ভুত দৃষ্টি দেখতে পেলেন। দুজন লোক বসে বসে চা খাচ্ছে। তাদের মাঝখানে একটা চিতাবাঘ মরে পড়ে আছে, আর একটু দূরেই একটা মানুষের দেহের অবশিষ্টাংশ ও কিছু হাড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অ্যান্ডারসন বাজি ধরে বলতে পারেন এই ড্রাইভার চাকরি থেকে অবসরের পরও বহুদিন এই দৃশ্যটা মনে রাখবেন। ট্রেনের ড্রাইভার যে একজন চমৎকার মানুষ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি অ্যান্ডারসন ও আলিমকে তাদের শিকার করা চিতাবাঘটা সহ দিঘু ভামুরটায় পৌঁছে দিলেন।